আপনার মেধা নাই আপনি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন না, আপনার মেধা নাই আপনি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না, আপনার মেধা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। এই যে মেধা নাই, এটা একটা অনুমান মাত্র, এটা সত্য নয়। এটা ভালো মন্দ আপনারা নির্ধারণ করবেন ভবিষ্যতে। এই মুহূর্তে এইটাই প্রধান সমস্যা নয়। এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে জনগণের ইচ্ছা অনুসারে সংবিধান প্রণীত হবে কিনা, সেটা একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, এখন বলা হচ্ছে তারা একটা ঘোষণাপত্র দিতে পারবেন কিনা। আর যে কাজটা আপনি করেছেন সেটা ঘোষণাপত্র দিতে পারবেন না কেন আপনি? আমরা কি করেছি কাজটা? ঘোষণাপত্র হচ্ছে আমার কাজের একটা বিবরণী, রিপোর্ট পেশ করা। আমি এই কাজটা করছি। অনেকে মনে করে ঘোষণা দিয়েও বিপ্লব হয়, অনেক বিপ্লব দিয়েও ঘোষণা করে। আজ আমাদের অনেকে ঘোষণাপত্রের ইংরেজি অনুবাদ করেছেন, চার্টার, কেউ বলছে ডিক্লারেশন, কেউ বলছে প্রোক্লামেশন করেন, অনেকে অনুবাদ দিয়ে এটা ইশতেহারও বলেন। আমার মনে হয় আমরা যে ঘটনা ঘটেছি, উই দ্য পিপল, এটা হচ্ছে প্রথম ঘোষণা, এবং উই গিভ আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন, অ্যানাদার ঘোষণা। তাহলে আমরা কি কনস্টিটিউশন নিজেকে দেব? পাকিস্তানের ঘোষণাটা দিয়েছিল আইয়ুব খানের পতনের পরে। নতুন যে সামরিক শাসন, আইয়ুব খান যাকে আমন্ত্রণ করে এনেছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান, তারাই এলএফও ঘোষণা করেছিলেন, এবং সেটা মেনেই আমাদের দেশের এবং পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক নেতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আমাদের এখানে কিন্তু সেরকম লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার কেউ দেয়নি। এটা দেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা একটা ফ্রেমওয়ার্ক অর্ডার দেব, সেটাই হচ্ছে ঘোষণা। বাংলাদেশের নির্বাচনটা এভাবে হতে হবে। এই জন্য কমিশন করেছেন, আলোচনা করেছেন, খুবই ভালো। আমাদের দুটো কথা মনে রাখতে হবে। আপনাদের সাথে আমি শুধু আরেকটা কথা যোগ করি। এখন 1972 সনের সংবিধানটা কেন ফ্যাসিবাদী সংবিধান হয়েছে? আপনাদের মনে প্রশ্ন আছে? দেখেন, এইটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক সংবিধান। আপনি আমেরিকার সংবিধানের সাথে তুলনা করেন, টের পাবেন আমেরিকার সংবিধানের মধ্যে মাত্র 7-8টি ধারা আছে, 7টি ধারা। 1 নম্বরে আছে তার কংগ্রেস বা আইনসভা কি করে গঠিত হবে। 2 নম্বর আছে তার প্রেসিডেন্টের কি ক্ষমতা থাকবে, কি ক্ষমতা থাকবে না। 3 নম্বর আছে তার বিচার বিভাগের কি ক্ষমতা থাকবে, কি থাকবে না। এবং এই ক্রমে তারা 7টা ধারা দিয়ে সংবিধান শেষ করেছে। এত ছোট সংবিধান, কিন্তু সেটা এত বছর কার্যকর হলো কিভাবে? সংবিধান লেখার আগে তারা আরেকটা সংবিধান লিখেছিলেন 4 বছর আগে, ওটাকে বলে আর্টিকেলস অফ কনফেডারেশন। 1783 ইংরেজিতে আমেরিকার 13টি ইউনিয়ন মিলে একত্রিত হওয়ার জন্য তারা একটা সংবিধান করেছিলেন, ওটার নাম ছিল আর্টিকেলস অফ কনফেডারেশন। কিন্তু সেটা কাজ করছিল না। সেখানে প্রদেশের ক্ষমতা বেশি হবে না কেন্দ্রের ক্ষমতা বেশি হবে, এই তর্ক মীমাংসা করতে গিয়ে 1787 সনে 4 বছর পরে তারা বর্তমান সংবিধানটা গ্রহণ করে। কিন্তু এটা গ্রহণ করার পরে তারা দেখলো কি জনগণের অধিকার কথাটা কোথাও লেখা হয় নাই। লক্ষ্য করেন, 4 বছর পরে 1791 সনে আমেরিকার যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা বলে, হায় হায়, একটা জিনিস আমরা ভুলে গেছি। যে জনগণের নামে আমরা এই সংবিধান লিখলাম, সেই জনগণের আর কি অধিকার আছে যেটা আমাদের চেয়েও বেশি, সেটা আমাদের আনতে হবে। সেটা হলো বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এগুলি 10টা অধিকার তারা লিখলেন বিল অফ রাইটস, অধিকারের সনদ নামে। সেটা আমেরিকান সংবিধানের অঙ্গ হয়েছে। যে কোনো মানুষ তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবেন, মত প্রকাশের জন্য তাকে কোনো রকমের নির্যাতন করা যাবে না। নাম হচ্ছে বিল অফ রাইটস। এখন আধুনিক কালে গত 250 বছর আমাদের কি অভিজ্ঞতা হয়েছে? আমি এটা দিয়ে বলছি, আমাদের 2 ধরনের অধিকারের কথা এখন সংবিধানে স্বীকৃত হয়েছে সারা পৃথিবীতে। জাতিসংঘ 1948 সনে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার অনুবলে 18 বছর পরে তারা 2টো আইন করেছেন। কারণ ঘোষণাটা ঘোষণা, ওইটা আইন নয়। আইন হয়েছে কি, একদল অধিকারের নাম হচ্ছে নাগরিক অধিকারের ঘোষণা, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। আর এটা 1966 সনে নিয়েছে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ঘোষণা। এবং বলা হচ্ছে যে সমস্ত দেশ এই সমস্ত ঘোষণা আছে কোভেন্যান্ট বা চুক্তিপত্রে স্বাক্ষর করবেন, তাদের ওখানে ওইটা বলবৎযোগ্য আইনে পরিণত হবে। কিন্তু আমাদের 1972 সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নামে যে 2য় ভাগ করা হয়েছে, এটা আইনে বলবৎযোগ্য নয়। যেমন ধরেন, শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার অধিকার আমাদের সকলের থাকা উচিত। এটা অর্থনৈতিক এবং সামাজিক অধিকার এবং সাংস্কৃতিক অধিকার। সেইটা কি কোর্টে গিয়ে বলবৎ করা যাবে? বাংলাদেশের বর্তমান স্থগিত কি বলবো, অজ্ঞান সংবিধান অনুসারে এটা যাবে না। কিন্তু জাতিসংঘের যে কোভেন্যান্ট 1966 সনে গৃহীত হয়েছে, সেই অনুসারে এটা বলবৎযোগ্য।
এটা বিরাট একটা ফাঁকি। 66 সন থেকে 72 সন, 6 বছর বেশ কম। আগের পাকিস্তান যেহেতু ওটাতে সাইন করেছে, রেটিফাই করেছে, বাংলাদেশের এটা গেছে 1972 সনে একটা আইন ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রপতির কি। এটা হলো আইনগুলো, আগের আইনগুলি চলতে থাকবে, লস কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স। এই অনুসারে পুরনো পাকিস্তানি আমলের আইন শুধু না, ব্রিটিশ আমলের আইনও চলছে। তাহলে এটা চলবে না কেন? আমাদের এখন যে কাজটা আপনাদের কাছে আমি অনুরোধ করবো, তরুণ নেতাদের কাছ থেকে, এটা ভাবেন জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ বলতে আপনারা কি বোঝেন। যে সমস্ত সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, কাউকে গুম করা যাবে না, বিনা বিচারে 24 ঘন্টার বেশি বন্দি রাখা যাবে না, ইত্যাদি যেগুলি আমরা জানি, নাগরিক অধিকারের মূল মাপকাঠিগুলো, সভা সমিতির অধিকার, দল করার অধিকার, আমি যেখান থেকে শুরু করেছিলাম, রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠন করার অধিকার সকলেরই আছে, এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসবাস করার অধিকার সকলের আছে, ইত্যাদি অধিকার আমরা জানি, এগুলি নাগরিক অধিকার। কিন্তু যে অধিকারগুলো বাংলাদেশের সংবিধানে গতবার স্বীকৃত করা হয় নাই, সেগুলির স্বীকৃতি কতটুকু দেওয়া যাবে আপনারা এটা সাব্যস্ত করবেন। মানুষের কাজ করার অধিকার সমাজকেই দিতে হবে। সমাজে কাজ নাই, অথচ আমার দুটো হাত আছে, আমি বেকার বসে আছি, এমনকি রাষ্ট্র থেকে আমাকে রিলিফ দিলেও চলবে না। কাজ করার অধিকার কি? সম্মানজনক কাজের অধিকার, আমার যোগ্যতা অনুসারে, এবং আমার বেতনের ন্যূনতম বেতন মজুরি আমাকে দিতে হবে। এটা যদি বুঝতে একটু কষ্ট হয় যায়, লেখাপড়া না করলে আমার যোগ্যতা হয় না, আমার যে প্রতিভা এবং ইচ্ছা সে অনুসারে আমি লেখাপড়া করতে চাই, অথচ আমি লেখাপড়া করতে হতে পারছি না। আপনাদের আন্দোলনের নাম কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আমাদের স্কুল কলেজে কেউ ভর্তি হতে পারবে, কেউ ভর্তি হতে পারবে না। এটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত? আপনার মেধা নাই, আপনি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন না। আপনার মেধা নাই, আপনি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না। আপনার মেধা নাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। এই যে মেধা নাই, এটা একটা অনুমান মাত্র, এটা সত্য নয়। উপযুক্ত সুযোগ সুবিধা পেলে, উপযুক্ত পরিচর্যা পেলে, উপযুক্ত খাদ্য এবং বস্ত্র পেলে, উপযুক্ত শিক্ষার সুযোগ পেলে প্রত্যেক মানব সন্তানই কোনো না কোনো কাজ করতে সক্ষম। তাহলে তাকে সেই কাজের সুযোগ যদি রাষ্ট্র এবং সমাজ দিতে ব্যর্থ হয়, দোষটা তার নয়, সমাজের। তাহলে এইখানে মৌলিক অধিকার সম্প্রসারণ করতে হবে। আচ্ছা, অনেকে বলে এটিকে সম্ভব? আমাদের দেশের শতকরা 100 জন লোক এখনো, বাচ্চারা কেন স্কুলে যেতে পারে না? আমি একটা পর্যায়ক্রমে বলি, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সারা পৃথিবীতে প্রাথমিক শিক্ষা। আপনারা কি কখনো জিজ্ঞাসা করেছেন আমাদের দেশে প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত কেন? জিজ্ঞাসা করেন, উত্তর পাবেন। আমার দুনিয়ার সব দেশে যেটা বলে বুনিয়াদী শিক্ষা, ফান্ডামেন্টাল এডুকেশন, সেটা হচ্ছে 12 বছর স্কুলে থাকতে হবে, অথবা শিশুর বয়স 18 বছর হতে হবে। ডক্টর ইউনূসের কথার একটু প্রতিধ্বনি করবো, অন্তত 17 বছর পর্যন্ত পড়তে হবে তাকে। আমরা যেটাকে ইন্টারমিডিয়েট বলি, এখন সবাই তো আমরা A লেভেল আর O লেভেল করতেছি। আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন আমাদের দেশের ছেলে মেয়েরা, বিশেষ করে উচ্চ শ্রেণীর ছেলে মেয়েরা সবাই A লেভেল O লেভেল করতেছে কেন? কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর তাদের আস্থা নেই। এই অবস্থা কেন আমরা বুঝলাম? কই বিলেতের ছেলে মেয়েরা তো আমাদের HSC আর SSC দিতে চায় না। আমরা A লেভেল আর O